অদিতি ঘোষের লেখা গল্প মাতৃত্ব। স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিদিনের মতো বাউন্ডারি ওয়ালের লাগোয়া লেটার বক্সটা খুললেন বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈশালী মুখার্জি। চিঠি আসার পর এখন আর নেই বললেই চলে। শুধুমাত্র বর্ধমান থেকে বৃদ্ধ বড় মামা মাসে একটা করে চিঠি লেখেন তার এই ভাগ্নিকে। অথর্ব মানুষ, কোথাও আসা যাওয়া করতে পারেন না, তবু চিঠিতে যোগাযোগ রাখেন। কিন্তু আজ লেটার বক্স থেকে যে চিঠিটা পাওয়া গেল সেটা বড় মামার নয়। তার প্রেরকের নাম স্বরলিপি রায়। শুধু নামটুকু লেখা আছে, সঙ্গে কোনো ঠিকানা নেই। স্মৃতির মধ্যে কিছুক্ষণ হাতড়েও স্বরলিপি নামের কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না তিনি। খুব বেশিক্ষণ অবশ্য ভাবতে হলো না খামের কোণার স্ট্যাম্পটার দিকে চোখ যেতে। চিঠিটা এসেছে বালিগঞ্জ থেকে। তবে কি চিঠিটা এসেছে স্বর্গীয় চন্দন রায়ের বাড়ির ঠিকানা থেকে? কিন্তু কে পাঠালো এই চিঠি? 7 বছর আগে এইরকমই একটা চিঠি বয়ে নিয়ে এসেছিল চন্দন রায়ের আকস্মিক মৃত্যুর সংবাদ। চিঠিটা লিখেছিল চন্দন রায়ের দ্বিতীয় স্ত্রী অনন্যা রায়। ফোন নাম্বার না জানা থাকায় ঠিকানা জোগাড় করে চিঠি লিখে জানিয়েছিলেন স্বামীর মৃত্যু সংবাদটা। বৈশালী চিঠিটা পেয়েছিলেন চন্দন রায়ের পারলৌকিক কাজের আগে। খবরটা পেয়ে কষ্ট যে একেবারেই পাননি তা নয়, তবে সে কষ্ট ছিল সাময়িক। কারণ বিবাহিত জীবনে স্বামীর কাছ থেকে সুখ যেটুকু পেয়েছিলেন তার সহস্রগুণ পেয়েছিলেন কষ্ট। দিনের পর দিন মানসিক যন্ত্রণায় দগ্ধ করেছিলেন চন্দন বৈশালীকে। শেষমেশ ডিভোর্সের প্রস্তাব দিয়েছিলেন চন্দন। সদ্য শিক্ষকতা পেয়েছিলেন তখন বৈশালী। মাথার উপর ছাদটা থাকবে না ভেবে প্রথমে একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন। তবুও কোনো দাবি ছাড়াই ডিভোর্স পেপারে সই করে দিয়ে বেরিয়ে এসেছিলেন শ্বশুরবাড়ি থেকে। আর কখনো অমুখও হননি। মনের দিক থেকে কোনো তাগিদ অনুভব না করায় শ্রাদ্ধ অনুষ্ঠানে যাননি তিনি প্রাক্তন স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে। তারপর থেকে গত 7 বছরে আর কোনো চিঠি আসেনি ওই ঠিকানা থেকে। বিয়ের পর থেকে মাত্র 2 বছর নিজের শ্বশুরবাড়িতে মানে বালিগঞ্জের ওই বাড়িতে কাটিয়েছিলেন বৈশালী। এর মধ্যে খুব অল্প কয়েক মাস কেটেছিল শান্তিতে, বাকি সময়টা কেটেছিল চরম অশান্তি নিয়ে। একটু বেশি মাতৃভক্ত ছিলেন চন্দন। বিয়ের পরও মায়ের কথায় উঠতেন আর বসতেন। অন্যদিকে বৈশালীর কথাই মোটেই প্রাধান্য দিতেন না। MA B.Ed কমপ্লিট করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বৈশালী। তার ইচ্ছে ছিল শিক্ষকতা করার। বিয়ের আগে চন্দনের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। চন্দন তখন জানিয়েছিলেন যে তাতে কোনো আপত্তি নেই তার। কিন্তু বিয়ের পর মায়ের দোহাই দিয়ে আপত্তি জানালেন চন্দন বৈশালী চাকরি করার ব্যাপারে। শুধু তাই নয়, বৈশালী যাতে চাকরির চেষ্টা না করতে পারেন সেই জন্য বিয়ের 6 মাস পরেই সন্তান নেওয়ার জন্য জোরাজুরি করতে লাগলেন তিনি। বৈশালী কোনোভাবেই তাতে রাজি হলেন না। সেই নিয়ে শুরু হলো মনোমালিন্য। নিজের এই পরাধীন দশা মেনে নিতে পারছিলেন না বৈশালী। অনেক বোঝালেন তিনি শাশুড়ি মাও চন্দনকে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত তাদের মতের বিরুদ্ধে গিয়ে SSC পরীক্ষার জন্য তৈরি হতে লাগলেন তিনি। এবার অশান্তি মাত্রা ছাড়ালো, কিন্তু বৈশালীর মাথায় তখন জেদ চেপে বসল। কোনো কিছুকেই গ্রাহ্য না করে SSC পরীক্ষা দিলেন তিনি। কপালক্রমে লিখিত মৌখিক পরীক্ষায় পাশ করে স্কুলের চাকরিটা পেয়েই গেলেন। এরপরেই ক্রোধে উন্মত্ত হয়ে ডিভোর্সের প্রস্তাব আনলেন চন্দন। বৈশালী বুঝেছিলেন যে মনের বন্ধন যেখানে নেই সেখানে জোর করে সম্পর্ক টিকিয়ে রেখে কোনো লাভ হবে না। তাই কোনো কাকুতি মিনতি করেননি তিনি ডিভোর্সটাকে আটকাতে, বরং এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন ডিভোর্স দিতে। দেখতে দেখতে 25টা বছর পেরিয়ে গেছে চন্দনের সঙ্গে ডিভোর্সের পর। প্রথম 5 বছর বাপের বাড়িতেই কাটিয়েছিলেন বৈশালী। তারপর নিজের রোজগারের টাকায় বাপের বাড়ির কাছাকাছি এই বাড়িটা কিনেছিলেন। তাও 20 বছর হয়ে গেল। কয়েক বছর একা থাকলেও বাবার মৃত্যুর পর মাকে নিজের কাছে এনে রেখেছিলেন তিনি। কিন্তু মাও একদিন তাকে ছেড়ে চলে গেলেন। তারপর থেকে গত 10 বছর এই বাড়িতে একেবারে একা কাটাচ্ছেন তিনি। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই তার। থাকার মধ্যে আছেন একমাত্র দিদি। তাও তিনি বিয়ের পর থেকেই থাকেন দিল্লিতে। ওখানে স্বামী ও ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার তার। রাত্রের দিকে ফোন করে রোজই একবার করে খোঁজ নেন ছোট বোনের। তবে আসা যাওয়ার পাট নেই।
সকালের দিকে রান্নার মেয়ে সাবিত্রী আসে। বৈশালী নিজেও ব্যস্ত থাকেন স্কুলে যাওয়ার জন্য রেডি হতে। স্কুলের সময়টা ক্লাস নিয়েও কলিগদের সঙ্গে কথাবার্তা বলে কেটে যায়। সন্ধ্যে 6টা নাগাদ আবার আসে সাবিত্রী। মিনিট 40-এর মধ্যেই রাতের রান্না মিটিয়েও চলে যায়। এরপর থেকে তিনি আবার একা। স্কুলের খাতা দেখা ও তার অতিরিক্ত সময়টা বই পড়ে কাটিয়ে দেন বৈশালী। কিন্তু রাত্রি 10টার পর থেকে বড় নিঃসঙ্গ লাগে নিজেকে। ঘুম আসতে রাত 1টা বেজে যায়। মাঝের এই ঘন্টা সময় যেন রাজ্যের শূন্যতা গ্রাস করে তাকে। দমফাটা গরম পড়েছে। এ সময় স্কুল থেকে ফিরে বড় ক্লান্ত লাগে। গায়ে ঠান্ডা জল না ঢাললে স্বস্তি হয় না তার। চিঠি পড়ার মতো ধৈর্য এখন নেই। চিঠির খামটা টেবিলে রেখে বাথরুমে ঢুকে গেলেন তিনি। গায়ে সাবান বুলোতে বুলোতে চিঠির কথাটাই মনে এলো। তবে কি স্বরলিপি চন্দনের মেয়ের নাম? এত বছর পর অনন্যা রায়ের নির্দেশ মতোই কি এই চিঠি লিখেছে তার মেয়ে? সেটাই হবে মনে হয়। কিন্তু বৈশালীকে চিঠি লেখার কি দরকার পড়ল সেটাই বুঝতে পারছেন না চিঠিটা না পড়া পর্যন্ত। ডিভোর্সের পর চন্দন কোনো যোগাযোগ রাখেননি। তবে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে দূরত্ব যেহেতু মাত্র 5 কিলোমিটার ছিল, সেহেতু লোকমুখে চন্দনের বিয়ের ও সন্তান হওয়ার খবরটা পেয়েছিলেন বৈশালী। তিনি যতদূর জানেন চন্দন রায়ের একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই। কখনো যে দেখেননি তিনি অনন্যা রায় বা তার মেয়েকে তা নয়। বছর 15 আগে একদিন আকস্মিকভাবে দেখা হয়ে গিয়েছিল তাদের সাথে শপিং মলে। বৈশালী এক কলিগের অনুরোধে তার ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলেন। সেখানেই চন্দন এসেছিলেন স্ত্রী অনন্যা ও বছর 7-8-এর মেয়েকে নিয়ে। তখন অবশ্য চন্দনের দ্বিতীয় স্ত্রীর নাম জানতেন না তিনি। নামটা জেনেছিলেন চন্দনের মৃত্যুর পর তারই দেওয়া চিঠি থেকে। মেয়ের নাম এখনও জানেন না। তবে মনে হচ্ছে নিশ্চয়ই চন্দনের মেয়ের নামই স্বরলিপি। চেঞ্জ করে এসে চিঠির খামটা ছিঁড়লেন বৈশালী। হ্যাঁ, তার অনুমানই ঠিক। চিঠিটা লিখেছে চন্দন রায় ও অনন্যা রায়ের মেয়ে স্বরলিপি। চিঠি খুলে চিঠির সম্বোধন দেখে চমকে উঠলেন তিনি। দ্বিগুণ আগ্রহ নিয়ে চিঠিটা পড়তে লাগলেন। শ্রদ্ধেয় বড় মা, আপনাকে চিঠি লিখতে গিয়ে এই সম্বোধনটাই মনে এলো। আমি আপনার প্রাক্তন স্বামী স্বর্গীয় চন্দন রায়ের একমাত্র সন্তান। আজ বিশেষ প্রয়োজনে আপনাকে চিঠি লিখছি। আমার মা মৃত্যুশয্যায়। 2টো কিডনি নষ্ট হয়ে গেছে মায়ের। ডাক্তার জানিয়ে দিয়েছেন আর কিছু করার নেই। এখন শুধু শেষ দিনের অপেক্ষা। মায়ের খুব ইচ্ছা আপনার সঙ্গে একটিবার দেখা করার। তাই মায়ের অনুরোধেই আপনাকে এই চিঠিটা লিখছি। আপনি যদি দয়া করে মায়ের শেষ ইচ্ছা পূরণ করেন তাহলে খুব খুশি হব। প্রণামান্তে স্বরলিপি। চিঠিটা পড়ে স্থবিরের মতো কিছুক্ষণ বসে রইলেন বৈশালী। ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিয়ে তাড়াতাড়ি উঠে একটু চা করে নিয়ে এসে বসলেন। অন্য কিছু খেতে ইচ্ছে করছে না এখন। তাই 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়ে সাবিত্রীকে ফোন করলেন। তাকে আসতে বারণ করে তৈরি হতে লাগলেন বালিগঞ্জে স্বরলিপিদের বাড়িতে যাওয়ার জন্য। ওটা একসময় তার শ্বশুর বাড়ি থাকলেও এখন ওটাকে স্বরলিপিদের বাড়ি বলাই ভালো। যে 2জন মানুষের দুর্ব্যবহারের জন্য একসময় তিনি ওই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন, তারা কেউ ইহলোকে নেই। যারা আছে তারা একেবারেই নির্দোষ। তাই মৃত্যু পথযাত্রী একজন মানুষের অনুরোধটুকু এড়িয়ে যেতে পারছেন না তিনি। 2 বছরের স্মৃতি বিজড়িত বাড়িটার দরজায় দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলেন বৈশালী। মিনিটখানেক পরেই দরজা খুলল বছর 21-22-এর একটি সুশ্রী মেয়ে। মুখের আদল অনেকটা চন্দনের মতো। বৈশালীর বুঝে নিতে অসুবিধা হলো না এই স্বরলিপি। স্বরলিপির কাছে তিনি সম্পূর্ণ অপরিচিত। ও হয়তো প্রত্যাশা করেনি যে চিঠি পাওয়ার পর এত তাড়াতাড়ি বৈশালী মুখার্জি তাদের বাড়িতে চলে আসতে পারে। তাই সংকোচের সঙ্গে বলল, কিছু মনে করবেন না, আপনাকে আসলে আমি ঠিক চিনতে পারছি না। যদি আপনার পরিচয়টা দেন। বৈশালী বললেন, আমি বৈশালী মুখার্জি। তোমার চিঠিটা পেয়ে না এসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি বৈশালীর পা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো স্বরলিপি। বলল, আমি গতকাল বিকেলে চিঠিটা পোস্ট করেছি। ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সেই চিঠি পেয়েই আপনি চলে আসবেন। আসুন, ভেতরে আসুন।
স্বরলিপির সঙ্গে নিজের এক সময়কার বেডরুমে ঢুকলেন বৈশালী। স্বরলিপি কুণ্ঠিত গলায় বলল, ঘর দৌড়ের যা অবস্থা, আপনাকে ভেতরে আসতে বলতেও খারাপ লাগছে। বৈশালী বললেন, তাতে কি হয়েছে? তোমাদের বর্তমান পরিস্থিতিতে কি এসব দেখার সময়? আসুন, মায়ের সঙ্গে দেখা করবেন। চোখ বন্ধ করে পাশ ফিরে শুয়ে আছে অনন্যা রায়। বিছানার সঙ্গে প্রায় মিশে গেছে তার শীর্ণ শরীরটা। দেখে কষ্ট হলো বৈশালীর। কতই বা বয়স হবে অনন্যার? 15 বছর আগে প্রথম দেখার সময় তাকে দেখে আন্দাজ করেছিলেন তার থেকে বছর 5 ছোটই হবে অনন্যা। তার মানে 45-46-এর বেশি নয়। এই বয়সে কি অবস্থা হয়েছে মানুষটার! পায়ে পায়ে বিছানার দিকে এগিয়ে গেলেন তিনি। স্বরলিপি মায়ের গায়ে হাত দিয়ে ডাকল, মা, কে এসেছেন দেখো, তোমার সঙ্গে দেখা করতে। ক্ষীণ স্বরে অনন্যা বললেন, কে এসেছে রে লিপি? বড় মা এসেছেন। তোমার কথায় আমি চিঠি লিখেছিলাম, চিঠি পেয়েই উনি চলে এসেছেন। অনন্যা আস্তে আস্তে সোজা হয়ে শোয়ার চেষ্টা করছিলেন। স্বরলিপি হেল্প করল তাকে। অনন্যা কাঁপা গলায় বললেন, আপনার সঙ্গে কতটা খারাপ ব্যবহার করা হয়েছিল তা আমি শুনেছি আমাদের পুরনো কাজের মাসির কাছে। অনেক অপরাধ হয়েছে, তারপরও আপনাকে চিঠি লিখে আসতে বলার স্পর্ধা দেখিয়েছি। তার জন্য আপনি আমাকে মার্জনা করবেন। একসঙ্গে এই কথাটুকু বলেই হাঁপাতে লাগলেন অনন্যা। বৈশালী বললেন, তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করেই বলছি। শান্ত হও তুমি। যে কাজের সঙ্গে তুমি যুক্ত ছিলে না তার জন্য নিজেকে অপরাধী ভাবার তো কোনো কারণ নেই। অনন্যা বললেন, আপনার মন খুব বড়, তাই এমন কথা বলছেন। আমাদের পাশে থাকার মতো কেউ আজ নেই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার দিন তো ফুরিয়ে এসেছে। আমি চলে গেলে আপনি মেয়েটার একটু খোঁজ খবর নেবেন দয়া করে। হাঁপাতে হাঁপাতে কথাগুলো বললেন অনন্যা। কষ্ট বাড়তে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। স্বরলিপি মায়ের বুকে হাত বোলাতে বোলাতে বলল, আর একটা কথাও বলবে না মা তুমি? আমি বড় মাকে তোমার হয়ে সব বলে দেব। অনন্যা আস্তে আস্তে নিজেকে সামলে নিলেন। স্বরলিপি বলল, তুমি ঘুমানোর চেষ্টা করো মা, আমি বড় মাকে নিয়ে বসার ঘরে বসছি। মাথাটা সামান্য কাত করে সম্মতি জানালেন অনন্যা। বসার ঘরে সোফার অবস্থা এখন হতশ্রী, জায়গায় জায়গায় ছেঁড়া। বৈশালীকে সেই জীর্ণ সোফাতে বসতে অনুরোধ করল স্বরলিপি। তারপর নিজে চা করে আনতে উদ্যত হলো। বৈশালী ওকে ধরে বসালেন। বৈশালী বললেন, আমি জাস্ট চা খেয়েই বেরিয়েছি, তোমাকে চা করতে হবে না। আমরা বরং একটু কথা বলি। আমি ভাবছি, তুমি এইটুকু একটা মেয়ে, একা সব সামলাচ্ছ কী করে? তুমি নিশ্চয়ই এখন স্টুডেন্ট? স্বরলিপি বলল, না না, আমি স্টুডেন্ট নই। ম্যাথমেটিক্সে অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, তারপর এমএসসি ভর্তিও হয়েছিলাম, কিন্তু মায়ের অসুখের কারণে পড়া ছেড়ে দিয়েছি। মায়ের অসুখ ধরা পড়ার পর খুব তাড়াতাড়ি বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা, তোমার মা বললেন তোমাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তোমার মামার বাড়ির তরফে কি কেউ নেই? দীর্ঘশ্বাস ফেলল স্বরলিপি। আসলে আমাদের ভাগ্যটাই খুব খারাপ। আমার দাদু দিদা কেউ বেঁচে নেই। মামা আছে, মামা চেন্নাইয়ে থাকে, কখনো আমাদের খোঁজ খবর নেয় না। আমি মায়ের অসুখের কথা জানিয়েছিলাম, কিন্তু গুরুত্ব দেয়নি। আমি আর কারোর উপরে ভরসাও করি না। বাবা তো প্রাইভেট ফার্মে কাজ করতেন, পেনশন নেই। অফিস থেকে যে টাকা পাওয়া গিয়েছিল তা মায়ের নামে এমআইএস করা হয়। তার ইন্টারেস্ট থেকে আমাদের দুজনের কোনো রকমে চলে যাচ্ছিল, কিন্তু মায়ের অসুখের পর সমস্যা দেখা দিল। মায়ের সব গয়না ওই এলআইসি থেকে পাওয়া টাকা থেকে চিকিৎসা চলল, সেও শেষ হয়ে এসেছে প্রায়। আমি ইতিমধ্যে টিউশনি শুরু করেছি, বাড়িতে বসে দুবেলা পড়াই, চলে যাচ্ছে কোনো রকমে। এইভাবে চালিয়ে দিতে পারবো আমি। কিন্তু মায়ের মাথায় অন্য চিন্তা। আমার মাথার উপর কোনো অভিভাবক থাকবে না, এই চিন্তায় পাগল মা। তাই মাকে শান্ত করতে আপনাকে আসতে বলতে বাধ্য হয়েছিলাম। বৈশালী বললেন, আমাকে চিঠি লিখে ভালোই করেছো তুমি, তবে এবার থেকে নিয়মিত ফোন করবে। আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, আমিও খোঁজ নেব ফোন করে। এবার আমাকে উঠতে হবে।
আমি আসি। স্বরলিপি বলল, আসুন, যদি সম্ভব হয় আবার আসবেন। বৈশালী বললেন, অবশ্যই আসব। গত 4 দিন ধরে রোজই স্কুল থেকে বাড়ি ফিরে একবার করে অনন্যাকে দেখে যান বৈশালী, কিন্তু আজ আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হলো না। স্কুল চলাকালীন 1:45 নাগাদ স্বরলিপির ফোনটা এলো। কান্নায় ভেঙে পড়ে স্বরলিপি বলল, মা নেই বড় মা, একটু আগে আমাকে ছেড়ে একেবারে চলে গেল। বৈশালী বললেন, তুমি একটু শান্ত হও, আমি খুব তাড়াতাড়ি আসছি। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে স্কুল থেকে বেরিয়ে এলেন বৈশালী। বাড়িতে গিয়ে কিছু জামা কাপড় ও টাকা নিয়ে রওনা হলেন স্বরলিপিদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে দেখলেন কান্নায় ভেঙে পড়েছে স্বরলিপি। মায়ের মৃত্যু অবশ্যম্ভাবী জানা থাকলেও নির্মম সত্যিটা মেনে নিতে পারছে না ও। ওকে বুঝিয়ে শান্ত করলেন বৈশালী। তারপর পাড়ার লোকজনের সহায়তায় অনন্যা রায়ের শ্মশান যাত্রার আয়োজন করলেন। দাহকার্য সম্পন্ন করে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেল। স্বরলিপিকে একা রেখে আসতে পারলেন না বৈশালী, তাই দীর্ঘদিন পর নিজের শ্বশুরবাড়িতে রাত কাটালেন। রাত্রে অনেক করে বোঝানোর পর স্বরলিপি তাঁর সঙ্গে যেতে রাজি হয়েছে। পাশের বাড়ির এক ভদ্রলোক ও তার স্ত্রী বৈশালীর সঙ্গে একসময় ভালো ব্যবহার করতেন। ভদ্রমহিলা বৈশালীরই বয়সী। স্বরলিপিকে ভালোবাসেন তাঁরা, অনেক সাহায্য করেছেন গতকাল তাঁরা। তাই সকাল হতেই তাদেরকে ডেকে বৈশালী অনুরোধ করলেন অনন্যার পারলৌকিক কাজে সাহায্য করতে। তারাই পুরোহিত ডাকলেন। পুরোহিতের সঙ্গে কথাবার্তা বলে জানালেন যে তিনি ঘাটের দিন সকালেই স্বরলিপিকে নিয়ে চলে আসবেন। শ্রাদ্ধ শান্তি ও অসৌচ মিটিয়ে আবার ফিরে যাবেন ওকে নিয়ে। এরপর বাড়ির গেটে তালা লাগিয়ে স্বরলিপিকে নিয়ে বেরিয়ে এলেন তিনি। অনন্যা রায়ের মৃত্যুর পর দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেছে। স্বরলিপির ঠিকানা এখন বৈশালী মুখার্জির বাড়ি। মাকে হারিয়ে বৈশালীকে আঁকড়ে ধরেছে ও। লিপি বলে ডাকেন বৈশালী স্বরলিপিকে। লিপি তার বড় মায়ের কথায় নতুন করে পড়াশোনা শুরু করেছে আবার। স্বরলিপিকে কাছে পেয়ে যেন মাতৃত্বের স্বাদ অনুভব করছেন বৈশালী। কিন্তু তবু 51 উত্তীর্ণা বৈশালী মুখার্জির মাথার মধ্যে একটা চিন্তা থেকে গিয়েছিল, তার অবর্তমানে স্বরলিপির যাতে কোনো অসুবিধা না হয়, সেই নিয়েই ভাবছিলেন তিনি। উইল করার কথা প্রথমে ভেবেছিলেন, তারপর মত পাল্টেছেন। তিনি ঠিক করেন স্বরলিপিকে দত্তক নেবেন। সমস্ত প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। আজ তিনি আইনসঙ্গতভাবে স্বরলিপিকে দত্তক নিলেন। গাড়ি করে কোর্ট থেকে ফিরতে ফিরতে স্বরলিপি বলল, আমি এবার থেকে কি বলে ডাকবো তোমায়, মা না বড় মা? বৈশালী ওর মাথায় হাত রেখে বললেন, তোর প্রাণ যা চাই তাই বলেই ডাকবি। স্বরলিপি বলল, আমি তোমায় মা বলে ডাকতে চাই। বৈশালী বুকের মধ্যে জড়িয়ে ধরলেন স্বরলিপিকে। বুকে লেপ্টে থাকা অবস্থায় স্বরলিপি ডাকল, মা। মনের ভেতর একটা অদ্ভুত শিহরণ অনুভব করলেন বৈশালী। দুরন্ত আবেগে আরও জোরে জড়িয়ে ধরলেন তিনি সদ্য লাভ করা সন্তানকে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।